স্বাগত জানাচ্ছি খাতুনগঞ্জ থেকে মতিঝিলের সাথে আছি আমি ফিমা জামান। এবারের ঈদে সারা দেশে প্রায় ৫৫,০০০ কোটি টাকার বেচাকেনা হয়েছে বলে জানিয়েছে দোকান মালিক সমিতি। রাজনৈতিক স্থিতিশীলতা থাকায় বেচাকেনা ভালো হয়েছে বলছে সংগঠনটি। আর উৎসব ভিত্তিক এই কেনাকাটা বিনিয়োগ ও কর্মসংস্থান বাড়াতে সহায়ক হবে বলে মনে করছেন বিশ্লেষকরা। আজ আমরা আলোচনা করব ঈদের অর্থনীতি নিয়ে। এ নিয়ে আলোচনা করতে আমাদের সাথে আজ স্টুডিওতে উপস্থিত রয়েছেন বাংলাদেশ দোকান মালিক সমিতির সহসভাপতি রেজাউল ইসলাম মন্টু এবং আরো আছেন ঢাকা মহানগর দোকান মালিক সমিতির উত্তর জোনের সভাপতি ও রাজলক্ষ্মী কমপ্লেক্সের সভাপতি মোহাম্মদ আলী। তবে আজকের আলোচনায় যাওয়ার আগে ঈদের অর্থনীতি নিয়ে আমাদের একটি প্রতিবেদন রয়েছে, সেটি দেখে নেব। সামর্থ্য অনুযায়ী কম বেশি সবাই কেনাকাটা করেন ঈদের মতো উৎসবে। প্রতি বছরই তাই ঈদ উপলক্ষে বেড়ে যায় পোশাক, খাদ্যপণ্য সহ বিভিন্ন পণ্যের চাহিদা। ঈদকে কেন্দ্র করে ব্যস্ত সময় পার করেন ব্যবসায়ীরাও। এবছরও ঈদে বেচাকেনা আশানুরূপ হয়েছে বলে জানান ব্যবসায়ীরা। হরতাল ছিল না, অবরোধ ছিল না, গতবার তুলনায় এবার সেলটা বেশি হয়েছে। ঈদ উপলক্ষে সারা দেশে প্রায় ৫৫,০০০ কোটি টাকার কেনাকাটা হয়েছে বলে জানিয়েছে দোকান মালিক সমিতি। তৃতীয় সপ্তাহ থেকে ঢাকা শহরে মেগা শপগুলো এবং মার্কেট এবং বাংলাদেশ সব জায়গায় বিক্রির একটা ধারাবাহিকতা এটি শুনে যা ভালো ছিল। গ্রাম থেকে পর্যন্ত শহর ভিত্তিক পুরো বাংলাদেশের ৬৪টা ডিস্ট্রিক্ট সহ আমাদের ৫৫,০০০ কোটি টাকা এটা আমাদের বিক্রি হয়েছে। এটা বিশ্লেষকদের মতে সামগ্রিক চাহিদা বাড়ায় এ সময় সারা দেশে বিনিয়োগের সাথে বৃদ্ধি পায় কর্মসংস্থানও। তাই উৎসব ভিত্তিক এ কেনাকাটা দেশের অর্থনীতিতে যোগ করে নতুন মাত্রা। অনেক বেশি কেনাকাটা, অনেক বেশি ভোগ, সামগ্রিক চাহিদা বেড়ে যাওয়া, যেটা তো সামগ্রিক চাহিদা বেড়ে গেলে ওই উৎসব ভিত্তিক সরবরাহ যেটা সেটার উপর চাপ পড়ে এবং সেখানে আমরা দেখি যে অনেক উৎপাদন কিন্তু এই ঈদ কেন্দ্রিক এবং রমজান কেন্দ্রিক, সেই জায়গাগুলোতে তখন কর্মসংস্থান তৈরি হয়। তো সেটা অবশ্যই পজিটিভ ভূমিকা রাখবে অর্থনীতির জন্য। আর তার পাশাপাশি যেটা তৈমুর চৌধুরী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এবার ঈদে বেচাকেনা কেমন হয়েছে তা নিয়ে আমরা একটি প্রতিবেদন দেখলাম। মোহাম্মদ আলী এবং জনাব রেজাউল ইসলাম, আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে আসার জন্য। শুরুতেই জনাব রেজাউল ইসলাম, আপনার কাছে জানতে চাইবো, কেননা ঈদের আগেও আমরা আপনার সাথে কথা বলেছিলাম ঈদের কেনাকাটা নিয়ে, এবং এখন যে বিষয়টি রয়েছে, ঈদ তো অলরেডি অতিক্রম আমরা করেছি, একটি ভালো উৎসব আমরা পার করেছি, এবার রাজনৈতিক অস্থিরতা ছিল না, সব মিলে আমরা প্রতিবেদনও দেখছিলাম। কিন্তু এখানে একটি কোশ্চেন রয়েছে যে ৫৫,০০০ কোটি টাকা আপনি বলছেন যে এতটুকু বেচা হয়েছে, এটার মধ্যে আসলে কি কি ইনক্লুড রয়েছে? ধন্যবাদ, সবাইকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। এবার যে আমাদের যে বিক্রিটা আমাদের মার্কেট বেসিস বাদেও এটা বিভিন্ন ব্যবসায়ী, আমাদের সারা বাংলাদেশের যে ব্যবসায়ী আছে সর্বস্তরেরই ব্যবসায়ীদের নিয়ে এটার মধ্যে আছে। খালি মার্কেট সমূহ নয়, ফুটপাত নয়, এটা গ্রোসারি শপ আছে, তারপরে বড় বড় ফুটপাত এর মধ্যে ইনক্লুড নেই, মানে ফুটপাতও আছে? ফুটপাতও আছে, হ্যাঁ ফুটপাতও আছে এর মধ্যে বিক্রিটা। তাই আমাদের এই বিক্রিটা সারা বাংলাদেশে এবং ঢাকা শহর এবং বিভিন্ন জেলাভিত্তিক বড় বড় যে জেলাগুলো আছে সব নিয়েই বিক্রিটা আমাদের এবার বিক্রির ধারাবাহিকতা বিগত দিনের চেয়ে এবার তৃতীয় সপ্তাহ থেকে বিক্রিটা পর্যায়ক্রমে ধারাবাহিক বিক্রি ভালো ছিল। কারণ প্রথম এক সপ্তাহ বৃষ্টি বাদল ছিল, একটু যানজট ছিল, কিন্তু পরবর্তীতে এই যানজট ছিল না। তারপরে মোটামুটি বিক্রির একটা ধারাবাহিকতার জন্য আমাদের সব জায়গায় সব স্তরে পর্যায়ক্রমে নিম্নশ্রেণী বলেন, মধ্যবর্তী বলেন, সব স্তরের লোকে বিক্রি এটা আমাদের মার্কেটগুলোতে উপচে পড়া ভিড় হয়েছে এবং ভোর রাত পর্যন্ত আমরা গভীর রাত পর্যন্ত আমরা বেচাকেনা করেছি। প্রতিবেদনও দোকান মালিকরাও বলেছে যে গতবারের চেয়ে ভালো বিক্রি হয়েছে। এটা সর্বস্তরের ব্যবসায়ীদের নিয়েই কিন্তু এই আমাদের এই প্যাকেজটা বিক্রি হয়েছে। এই ৫৫,০০০ কোটি টাকার যে লক্ষ্যমাত্রাটা, সেটার মধ্যে কি আসলে আপনাদের খাদ্যপণ্য ইনক্লুড ছিল? খাদ্যপণ্য আছে, আপনি ধরতে পারেন ঈদ, কারণ ঈদকে ঘিরে কিন্তু ঈদের কেনা ইফতারিও আছে। ইফতারিও আমরা ধরেছি গতবার ৫০,০০০ কোটি টাকার মতন বিক্রি হয়েছে। তা এবার ৫,০০০ কোটি টাকা আমরা মনে করি যে ইফতারি সারা বাংলাদেশে ফুটপাতের থেকে বড় যে রেস্তোরাঁগুলো আছে 5 স্টার সেখানেও বিক্রি হয়েছে। সে সর্বস্তরে নিয়েই ৫,০০০ আর ৫৫,০০০ কোটি টাকা সারা বাংলাদেশে নিয়ে এই বিক্রিটা আমরা মনে করি। ধন্যবাদ রেজাউল ইসলাম আপনাকে। জনাব আলী, আপনার কাছে যে বিষয়টি জানতে চাইবো, একই কথা আসলে ঘুরে ফিরে আসে যে আপনিও তো যেহেতু রাজলক্ষ্মী কমপ্লেক্সে সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন, সেক্ষেত্রে মার্কেটগুলোর কি পরিস্থিতি ছিল, এবং আপনাদের কাছে একটি কোশ্চেন আসলে চলেই আসে যে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আপনাদের এবার কি ধরনের আপনাদের পরিস্থিতি কেমন ছিল আর কি, আপনারা কিরকম দেখেছেন? ধন্যবাদ আপনাকে।
ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনকে ধন্যবাদ আমাকে এই কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। আপনার মাধ্যমে ইন্ডিপেন্ডেন্টের সকল শ্রোতাকে আমি ঈদ মোবারক জানাচ্ছি। আসলে এবারের যে পরিবেশটা, জি। ব্যবসায়িক যে পরিবেশ, এটা অত্যন্ত চমৎকার ছিল। আমাদের সঙ্গে আইন শৃঙ্খলা রক্ষাকারী যারা আছে, বিভিন্ন কর্মকর্তারা বিভিন্ন টাইমে মিটিং করেছে এবং প্রতিটা এলাকায় চিহ্নিত করে ট্রাফিক জ্যাম এবং আইন শৃঙ্খলা বা যেখানে একটু ডিসপোর্ট সন্ত্রাস থাকে সেগুলিকে তারাও যথেষ্ট লোকবল দিয়েছে এবং আমরা প্রতি মার্কেট থেকে ৩-৪ জন করে ভলেন্টিয়ার সার্ভিস গার্ড আমরা দিয়ে দিয়েছি এবং মানে আইন তাতে শৃঙ্খলা পরিস্থিতির পাশাপাশি আপনারাও নিজেদের তরফ আমরাও থেকে নিজেরাও নিরাপত্তাটা সহযোগিতা করেছি এবং তাতে করে এবার প্রতিটা মার্কেটে আমি রাজলক্ষ্মী বলবো না, উত্তর জোনের আমি সভাপতি যেহেতু এবং সারা বাংলাদেশে আমি অর্গানাইজেশন আছি, সেই কারণে সব জায়গায় একটা চমৎকার পরিবেশ এবার থেকেছে এবং ঈদ থেকে ঈদের আগে কেনাকাটার যে আমেজ, মানুষ নির্ভয়ে কেনাকাটা, জি চলাফেরা, এটা কিন্তু আসলে মেনলি কেনাকাটাটা কিন্তু ঈদের আনন্দ। ঈদের দিন থেকে তো ঈদের আগে কেনাকাটাটা এটাই বেশি আনন্দ, জি। এক জায়গা থেকে আরেক জায়গায় মুভ করতে সহজে পারা। জি ধন্যবাদ আপনাকে। রেজাউল ইসলাম, আপনার কাছে যে বিষয়টি জানতে চাইবো, আমরা যেই বিষয়টি এখন বলছিলেন যে 55,000 কোটি টাকার বেচাকেনা, এটা কি আপনারা শুধুমাত্র অ্যাজিউম করেন নাকি এই ক্ষেত্রে আপনাদের কোনো সরকারি পর্যায়ে কোনো উদ্যোগ আছে এটাকে টার্গেটটাকে, মানে এই লক্ষ্যমাত্রাটা আপনারা কিভাবে নির্ধারণ করেন আসলে? দেখেন, সরকারি পর্যায়ে পুরোপুরি এইভাবে কাউন্ট করা হয় না। সারা অন্যান্য বিশ্বের বিভিন্ন দেশে তারা কাউন্ট করে অর্থনীতিতে, আবার বিভিন্ন ফেস্টিভ্যালে তাদের আচ্ছা, তারা কত বিক্রি হয়। আমাদের তাহলে এটাকে এখানে- আপনারা আসলে হ্যাঁ, টার্গেটটাকে সেট করেন টার্গেট কিভাবে? আমরা করি, যেটা হিসাব করি যে আমাদের মার্কেট ওয়াইজ আমরা দেখি যে আমাদের এই মার্কেটে কীরকম বিক্রি হচ্ছে, তোমার গতবার কত গিয়েছে। ছোট্ট একটা দোকান, সে বলে আমার 12 লাখ গিয়েছে। এখানে কি সঠিক তথ্যটা কি আসলে উঠে আসে? হ্যাঁ, একটা আমরা জিজ্ঞেস করি আমার মার্কেটে, যেন ওনার মার্কেটে উনি বলে কত 12 লাখ, এবার তোমার কত গিয়েছে, ওর গতবারে 2 লাখ বেশি গিয়েছে। আমি আসার সময় একদিন জিজ্ঞেস করলাম, বড় 4টে দোকান আমার এই মার্কেটে, ওনার সামনে, যে গতবার তোমার কিরম বিক্রি হয়েছে, ওর গতবার চেয়ে এবার আমার বেশি হয়েছে, এক্সাম্পল। আরেকটা হয়তো দোকান বলছে সমান সমানে গিয়েছে। সেই হিসাব দেখে আমরা একটা পুরো বাংলাদেশ হিসাব করি যে কতটা বিক্রি হতে পারে। আমাদের ধরেন 20 থেকে 25 লক্ষ। এখানে আপনাদের আসলে কোনো পদ্ধতি মেনটেন করা হচ্ছে না এই হিসাবটা? পুরোপুরি অর্থ এইভাবে করা হয় না, কিন্তু আমরা ওইভাবে একটা হিসাব করে দিই। বিভিন্ন মার্কেটে ফোন করি কীরকম বিক্রি হচ্ছে, হয়তো 500 দোকান আছে, তার 300 দোকান আছে, 1000, তখন আলোচনার মাধ্যমে বলে যে এত বিক্রি হয়েছে, এতে আমার এই মেগা সবগুলো এত বিক্রি। তখন আমরা একটা হিসাব করি যে গতবারের চেয়ে এবার হয়তো 5% বেশি হয়েছে বা 10% হয়েছে বা সমান সমান হয়েছে। কিন্তু রেজাউল ভাই, আপনার কথার সাথে আরেকটি কথা বলতেই হয় যে আমাদের যে পার্শ্ববর্তী দেশগুলো আছে সেসব দেশে কিন্তু আমাদের যে খুচরা বিক্রি পর্যায়েও কিন্তু হিসাব রাখার এক ধরনের সিস্টেম আছে। সেই সিস্টেমে তারা এই খুচরা বিক্রির হিসাবগুলো রাখে, কেননা অর্থনীতির জন্য এটা একটা বড় ইম্প্যাক্ট ফেলে। সেক্ষেত্রে কি আপনার কাছে, পাশাপাশি আমার আলী ভাইয়ের কাছেও জানার ইচ্ছা আছে যে আপনারা কি এই ব্যাপারে কোনো উদ্যোগ নিচ্ছেন কিনা? কারণ সঠিক পরিমাপ করলে আমার মনে হয় আপনাদের ক্ষেত্রেও আপনাদের টার্গেট সেট করা বলেন বা সেক্ষেত্রে আপনাদের ব্যবসার ক্ষেত্রেও কিন্তু অনেক লাভজনক হয়। এই ব্যাপারে আমি একটু বলতে চাই, সেটা হলো যে আসলে আমরা যেটা মন্টু সাহেব বলে গেলেন যে আসলে একটা মার্কেট 300 দোকান আছে, সে গতবার হয়তো বা 12 লাখ বিক্রি করেছে, এবার টার্গেট তার 15 লক্ষ টাকা। আমরা কিন্তু ওইভাবেই একটা টার্গেট সেট করি এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে যে এখন তো আপনি জানেন যে সারা বাংলাদেশেই কিন্তু মার্কেট, হ্যাঁ, এবং আগে ঢাকাতে চলে আসতো গ্রাম থেকে শপিং করার জন্য। কিন্তু এখন তো আর- আপনি সেম জিনিসই আপনি মোবাসলে পাচ্ছে, মানুষ কিন্তু 10 দিন আগে এই জন্য চলে যাচ্ছে দেশে। তো এই পর্যায়ে আসলে এই টার্গেটটা আমাদের কাছে পুরোপুরি ওইভাবে নাই, এটা একটা সরকারি উদ্যোগ থাকা উচিত। বিকজ এগুলি কিন্তু সবকিছু একটা টার্গেট সেট করতে গেলে এর মধ্যে অর্থনীতির হিসাব, এটা সাপোর্ট, ইনপুট, লোকাল হ্যাঁ, কারণ প্রোডাকশন, ঈদের উৎসব মুখর যে বেচাকেনাগুলোতে আমরা যে পরিমাণের সেল হয়, এটা কিন্তু আমাদের অর্থনীতির উপর অনেক বড় একটা প্রভাব। বিশাল এটা প্রভাব। মানে আপনি দেখতে যে সঙ্গে পরিমাণ import ও আপনি করছি আমরা দেখেন বাইরে আজকের থেকে। যে এই ঈদের কেনা, মানে শুধু তো ঈদে তো আপনার শুধু তো তৈরি পোশাক না, না, অনেক কিছু আছে এর মধ্যে। প্রচুর ধরনের এবং অনেক এই দেশের 50% উপরে লোক এটার সঙ্গে জড়িত হয়ে যায়। কারো সুতা তৈরি, জি। কেউ রং তৈরি, কেউ বুনন, কেউ এমব্রয়ডারি, কেউ জুতা তৈরি। মানে আপনি তো বুঝেন যে এটার মধ্যে আমার মনে হয় অ্যাকসেসরিজের যে মধ্যেও কিন্তু পড়ে যাচ্ছে জি, মোবাইল, প্রচুর, অনেক সব কিছুই চলে প্রচুর, সবাইকে এবং বললাম আপনার না। ইনপুট হচ্ছে, সেখানে রেভিনিউ বাড়তেছে। অবশ্যই। টোটাল জিনিসটাই একটা অর্থনীতির, আমার তো মনে হয় যে আপনার ফরেন রেভিনিউ যেভাবে আসে এই ঈদকে ঘিরে পরিকল্পনা তো আমাদের দেশে কি বলবো, এটা তো আপনি বুঝেন যে আমরা যারা উদ্যোক্তা জি, তাদের মতো যদি রাজনীতিবিদরাও সেইভাবে আগে আসতো তাইলে এটা আজকে তো একটা আচ্ছা, এই বিপ্লব। জায়গাটাতে তো আসলে রাজনীতি
রাজনীতিবিদদের কোনো করণীয় কিছু তো আসলে থাকে না। আমরা যেহেতু যেটা বলছিলাম যে এখন পর্যন্ত আমাদের রাজনৈতিক স্থিতিশীলতা বজায় ছিল, ঈদের আগ থেকে এখন পর্যন্ত আছে, সেটা কিন্তু ভালো ইম্প্যাক্ট আপনারা পেয়েছেন, ব্যবসা ভালো হয়েছে। সেই ক্ষেত্রে কিন্তু আসলে তাদেরকে এখানে টানা যায় না। না মানে আমি সেভাবে বলছি না, আমি বলছি যে রাজনীতি হলো সেবা, জি। সেবাটা প্রতি সেক্টরে দিতে পারে। আজকে এটা নিয়ে হ্যাঁ, নীতি নির্ধারকদের তরফ থেকে হয়তো সহায়তা আপনারা এটাকে পেতে করলে পরে আশা করেন। অর্থনীতিটা চাঙ্গা হচ্ছে তো জি অবশ্যই। বিশাল। আমি সেইভাবে বলছি, আমি তাদেরকে, তারা তো অত্যন্ত সফট আমাদের প্রতি। আজকে ব্যাংকের সুবিধা, আজকে বিকাশের সুবিধায়, আজকে হ্যাঁ, আমরা অনেক বিভিন্ন ধরনের সুবিধাও রকমের পাচ্ছি। এই যে মডার্ন যে প্রযুক্তি ব্যবহার হচ্ছে, এটা তো সরকারই করেছে, আমি সেটা বলছি না। আমি বলছি যে এর মাধ্যমে এত পার্সেন্ট লোক যেহেতু এটার সঙ্গে যুক্ত, তাইলে পরে এটাকে ঘিরে আমরা অনেক পরিকল্পনা করতে পারি আসলে সামনের দিনগুলোতে। সেইটাই। মোহাম্মদ আলী, আপনাকে অনেক ধন্যবাদ। আমরা একটা বিরতি নিব, বিরতির পরে এসে আপনাদের দুজনের সাথে আমি আরো বেশ কিছু বিষয় নিয়ে আলাপ করব। Thank you. আলোচনার পর্যায়ে একটি বিরতি নিচ্ছি, আমাদের সাথেই থাকবেন। আপনারা দেখছেন খাতুন মঞ্চ থেকে মতিঝিলে। আজ আমরা আলোচনা করছি ঈদের অর্থনীতি নিয়ে, আলোচনা আবারও করছি। জনাব রেজাউল ইসলাম, আমি এখন আপনার কাছে যে বিষয়টি জানতে চাইবো, আমরা বিরতির আগে মোহাম্মদ আলীর সাথে আলাপ করছিলাম অর্থনীতির বিষয়টি নিয়ে। ওভারঅল তো আসলে অর্থনীতি আমাদের সবকিছুর সাথেই সম্পৃক্ত। আপনার কাছে এর পাশাপাশি আরেকটি আমার কোশ্চেন থাকবে যে আমরা যেটা দেখছি দিনে দিনে কিন্তু আমাদের পারচেজিং পাওয়ার বাড়ছে, কিন্তু সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের যেটা লক্ষ্যমাত্রা বা আপনারা যেটা বেচাকেনা বাড়ছে ওই মাফিক বাড়ছে না। যেমন গতবারের কথা বলছিলেন 50,000, এইবার 55। সেদিক থেকে মানুষের ক্রয় ক্ষমতা বাড়লেও কিন্তু ওইভাবে আপনাদের কেনা বেচার যে পরিমাপটা ওই তুলনায় বাড়ছে না কেন? না, বাড়ছে না বললে ঠিক হবে না। মানে ওই মাত্রায় কিন্তু না হ্যাঁ, আসলে। সর্বস্তরের মানুষে বলে আমি বললাম না, নিম্ন স্তর, মধ্য স্তর সব লোকেরই একটা কেনাকাটা ঈদ মৌসুমে, ঈদের সময়ের কেনাকাটার একটা, সবাই তার পরিবার পরিজন নিয়ে একটা ঈদে মানে আনন্দমুখর পরিবেশ নিয়ে তারা মার্কেটগুলো আসে। খালি মার্কেট না, ফুটপাতের থেকে বললাম না, মেগা শপ পর্যন্ত সেই কেনাকাটার ধারাবাহিক থাকে। এবং 11 মাস মধ্যে এই একটা মাসই তো আমাদের একটা ঈদের আনন্দ, মুসলমান ধর্ম বলেন। এবং খালি আমাদের মুসলমান না, অন্য ধর্মের লোকও দেখেছি তারাও ঈদ পারচেজ করছে তাদের পরিবারের পরিচয়ের জন্য, তারাও এই আনন্দের সঙ্গে তারা একত্রতা ঘোষণা করেছে। তো পারচেজিংটা আমাদের দেশের অর্থনীতির উপরেই তো থাকবে। দেশের অর্থনীতি যদি ভালো দিকে থাকে আস্তে আস্তে, তাহলে পারচেজিংটা বাড়বে। পাশাপাশি তো কর্মসংস্থানও হচ্ছে। দেখেন, একটা দেশে ব্যবসা বাণিজ্যের মধ্যে যে জাতি সমৃদ্ধি অর্জন করে, যে জাতি যত ব্যবসা দিকে থাকবে, সে জাতি তত ব্যবসায় থাকবে। তাই একটা দেশের যদি ধারাবাহিকতা থাকে, অবাধ ব্যবসা বাণিজ্যর যদি ওপেন থাকে, খুলে যায় দরজা, তাহলে সেই জাতি ততই উন্নতি হবে। তার সঙ্গে থাকতে হবে শিক্ষা। এই দুটি যে জাতির সঙ্গে ব্যবসা বাণিজ্য শিক্ষা থাকে, সেই জাতি তত উন্নতি করে। তা আমাদের মধ্যে বলবো যে আমরা আগামী 40 বছরের স্বাধীনতার পর আজকে আমরা ব্যবসা বাণিজ্য, আমরা নিজের প্রয়োজনে প্রথম ব্যবসায়ী বাংলাদেশের। আমরা হয়তো সরে যাব, কিন্তু আমরা প্রথম প্রয়োজনে, হ্যাঁ, আমাদের নতুন প্রয়োজনে তারা আমাদের চেয়ে অনেক আধুনিকতা, ব্যবসা বাণিজ্যে, টেকনোলজিতে তারা অনেক অগ্রসর হয়েছে। এটা আমরা বলবো না যে আমরা পশ্চাৎপদ হয়েছে, আমরা খুব অগ্রসর হয়েছি এই ব্যবসা বাণিজ্যে। আমাদের যারা নেক্সট জেনারেশন, তারা কিন্তু আরও এটাকে ধারাবাহিকতা এগিয়ে নেবে। তা আমাদের দেশে যেটা ঈদ বাজার অর্থনীতিতে আমরা বলি যে এটা আমাদের ঈদ বাজারে ঘিরে অর্থনীতি, এটা আমাদের দোকান মালিক, ব্যবসায়ীরা বিরাট একটা ভূমিকা রাখতেছে অর্থনীতিতে আমাদের। এটা হয়তো সরকারি বেসরকারি নাই, লক্ষ লক্ষ দোকান। বললাম যে আজকে আপনি ঢাকা শহরে অনেক মার্কেট বন্ধ হয়ে যাবে, কিন্তু গ্রামের মার্কেট রাত 2টা পর্যন্ত ফোন করেছি, তারা কেনাকাটা করছে। এখানে যে লেহেঙ্গারও পাওয়া যাচ্ছে, সেই জিনিসটাও পাচ্ছে, এবং তারা 7 দিন আগে যায় কেনাকাটা করছে। তাহলে অর্থনীতি চাকা কিন্তু ঘুরছে, বন্ধ নাই। সাময়িক থাকতে পারে দেশের অর্থনীতি বা অন্য আনুষ্ঠানিক রাজনীতি বলেন, পরিস্থিতি বলেন, হরতাল অবরোধ, কিন্তু অর্থনীতির চাকা একবার থেমে যাচ্ছে, আবার এগিয়ে যাচ্ছে। শুধু কিন্তু ঈদ না, আমরা কিন্তু খুব বেশি উৎসব মুখর হয়েছে এই ক্ষেত্রে। পহেলা বৈশাখ বলেন, বিভিন্ন দিবস বলেন, পহেলা ফাল্গুন বলেন, সব জায়গাতে কিন্তু আমরা এখন খুব বেশি উৎসব মুখর এবং উৎসব এটা আমাদের বাঙালির একটা কৃষ্টি, আমাদের বলতে পারেন না 1000 বছরের কৃষ্টি। এটা আমাদের পয়লা বৈশাখ, এটা আমাদের সারা বাংলাদেশের মানুষের মধ্যে একটা ওতপ্রোতভাবে জড়িয়ে গেছে। যখন বৈশাখ আসে, মানে সেই আবার বৃদ্ধ বনিতা সবাই মনের মধ্যে চলে যাচ্ছে, আবার তারা কর্মস্থানে ফিরে আসছে ওই একটা দিনে। তখন আমাদের বেচাকেনা হচ্ছে, বৈশাখে বলেন, আদার্স বলেন, যে আমার ধর্মীয় অন্য অনুষ্ঠান আছে, সবাই একটা ধর্মীয় অনুষ্ঠানে এখন থেকে টুপি কিনছে, আতর কিনছে, পাঞ্জাবি কিনছে। এটা আগে ছিল না। আমি ওই ঈদের সময় একটা পাঞ্জাবি পাবো স্কুল লাইফে, কলেজের লাইফে। এবার সারা বছরই কিন্তু আমি পাঞ্জাবি কিনছি একটা ফেস্টিভ্যালে। এটা কিন্তু অর্থনীতির জন্য একটা
খুব একটা ভালো দিক আমি মনে করি। জি, এবং আপনাদের জন্য তো অবশ্যই ধন্যবাদ রেজাউল ভাই। আলী ভাই, আপনার কাছে এখন যে বিষয়টি জানতে চাইবো, রেজাউল ভাইয়ের কথা থেকে উঠে এসেছে আধুনিকতার ছোঁয়া এসেছে, সেই ক্ষেত্রে আপনার কাছে কি মনে হচ্ছে এই আধুনিকতার ছোঁয়ায় আমাদের সংস্কৃতি কোনো না কোনোভাবে ঢাকা পড়ে যাচ্ছে? কেননা ঈদে আমরা যে জিনিসটি দেখেছি, এবার আমাদের নিজস্ব কৃষ্টি কালচারের থেকে বেশি আমরা পার্শ্ববর্তী দেশের কৃষ্টি কালচারকে গ্রহণ করে নিচ্ছি। কেননা জামা কাপড় বিক্রির ক্ষেত্রে আমরা বাইরের দেশে, যেমন একটু উদাহরণ দিতেই হয়, পাখি ড্রেস কথা বলা হয়েছে, এটা আসলে কেন আপনারা এই জায়গাতে কেন আমাদের দেশের সংস্কৃতিকে ফুটিয়ে তোলার চেষ্টা করছেন না? ধন্যবাদ। আসলে এটা ঠিক না। আপনি লক্ষ্য করবেন আজকে আমাদের দেশে ব্র্যান্ডিং যাকে বলে, আপনি অসংখ্য আধুনিক ফ্যাশন তারা অলরেডি গবেষণা রিসার্চ করে চমৎকার পোশাক কিন্তু আমাদেরকে দিচ্ছে। হ্যাঁ, লোকাল ব্র্যান্ডিং যেগুলো লোকাল আছে তারা ব্র্যান্ডিং কিন্তু এমন চমৎকার। প্রত্যেক দিবসকে ঘিরেই নতুন আমি নতুন আপনাকে আমাদের বলি, কালচার আমি ব্যবসায়িক ফুটিয়ে তোলে। কারণে আমাকে বিভিন্ন দেশে প্রতি মাসেই একবার যেতে হয়, কিন্তু আমি কিন্তু আমার নিজের পোশাক আমি শপিং ওখানে করি না। আমি আমার দেশের এত চমৎকার আইডিয়া, ম্যাচিং, কম্বিনেশন, স্টিচ ভালো, আমি কম্পেয়ার করে দেখেছি আমাদের দেশেরটা ভালো। শুধুমাত্র যেটা হয় সেটা হলো যে বিভিন্ন ওই যে বিভিন্ন চ্যানেলের কারণে জি, আপনি শুধু মেয়েরা এই ছেলে একটা মেয়ে দুর্বল, উভয়ই কিন্তু আসলে। আচ্ছা যাই হোক, আমি বলবো যে মানে ইন্ডিয়ান যে ড্রেসগুলি বা পাকিস্তানি যে ড্রেসগুলি, জি। হ্যাঁ, এগুলি কিন্তু শুধুমাত্র ওই সিরিয়ালগুলির কারণেই আমাদের দেশে এই ঈদের টাইমে সংস্কৃতিতে ঢুকেছে, এক মাসে এটা করে, এটা পরার জন্য আগ্রহ থাকে। বাট আপনি দেখবেন যে আজকের পয়লা বৈশাখ, ফাল্গুন, আমাদের দেশি পোশাক পরে কত চমৎকার ঘুরতেছে, এটা কিন্তু একটা বিশাল দিক। এবং আপনি দেখেন আমি অসংখ্য আজকে ব্র্যান্ডের নাম আপনি বলতে পারেন, যে আপনি ছেলেদের ড্রেস, মেয়েদের ড্রেস, শাড়ি, হ্যাঁ, এটা কিন্তু আসলে আমাদের দেশের না, কালচারটা ঈদটাও তো আমাদের ডেভেলপ একটা করছে উৎসব। আমাদের দেশে। এখানেও কি আমাদের, আপনার মনে হয় না যে এই জায়গাটাতেও আমরা আমাদের কালচারকে তুলে ধরতে পারি? এখন আমরা কিন্তু আসলে বাইরের যে পাখি বলেন, অন্য এদিকে যে একটু আমাদের ড্রেসগুলি, ঝোঁকটা কিন্তু বেশি না, থাকে, এখানে যে আপনি ভারত, আপনি পাকিস্তানি 10 জামা। to 20%, জি। বাট 80% কিন্তু আমাদের দেশের সাপোর্ট আচ্ছা, দিচ্ছে। আপনার কাছে আমার একটা বিষয় জানার আছে, যে এই ক্ষেত্রে আপনার কি মনে হয় ওই কাপড়গুলোর সেল কি বেশি হচ্ছে না যে ভারতীয় বা পাকিস্তানি কাপড়? না, এটা ফর দ্য টাইমিং, এটা হলো জাস্ট আপনি এই যে এই একটা ঈদে, জি। কুরবানিতে কিন্তু এটা এত ডিমান্ড থাকে না, জাস্ট রোজার ঈদে ঈদকে থাকে, ঘিরে। তাও 20% লোক। ম্যাক্সিমাম কিন্তু আপনি দেখবেন যে আমাদের দেশের পোশাকই, আপনি ওগুলি অনেকে আমাদের দেশি পোশাক কিন্তু বাইরের বলে বিক্রি করে ক্রেতাকে আকৃষ্ট করার জন্য, কিন্তু প্রোডাক্ট কিন্তু লোকাল। এবং আমার বিশ্বাস যে আপনি আজকে জুতা বলেন, আমি নাম নাই বললাম, অনেকগুলি কোম্পানি আছে যে পিওর লেদার, আপনি আজকে চাইনিজ জুতা কিনলে ঠকতে হয়, বা অন্যান্য দেশের, আমার দেশের কিন্তু পিওর লেদার, পিওর সবকিছু, এবং কাপড় আমি নিজেও এবারও কিনেছি কিন্তু দেশি কাপড়, ঘুরে ঘুরে এত চমৎকার। এবং আমরা দিনকে আমার দিন বিশ্বাস, আমাদের দেশীয় পণ্যের গুণাগুণ এত আমার ভালো হচ্ছে। বিশ্বাসটা হলো এরকম যে আপনি এক্সপোর্ট গার্মেন্টস যারা এক্সপোর্ট করতেছে, সেই সাথে সাথে কিন্তু লোকালি পোশাক, অন্যান্য যে আইটেম, জি। সেটা কিন্তু আমাদের দেশে কিন্তু বিশাল একটা বিপ্লব ঘটতেছে। এবং আপনি আরেকটা জিনিস, এই যে আপনি হ্যান্ড টু হ্যান্ড কত এক্সপোর্ট হচ্ছে সারা পৃথিবীতে, আমাদের বাংলা ভাষাভাষী যারা বাইরে আছেন, আপনি বুটিক্সের জিনিস আপনি লক্ষ্য করবেন যে 50টা 100টা করে নিয়ে যাচ্ছে লাকেসে। এটা কিন্তু অসংখ্য, যেটা ইন্ডিয়াতে একটা মার্কেট সারা বিশ্বে আছে, তার সঙ্গে প্রতিযোগিতা করে কিন্তু আমরা ওখানেও আমাদের জায়গা করে নিতেছি। আজকে জি, ক্যাটসে এটা আমাদের জন্য দেখেন, একটা ক্যাটসে অ্যাচিভমেন্ট আসলে। জি, ধন্যবাদ আলী আমি ভাই। এখানে রেজাউল একটু ভাই পাখির বলতে কথা চাচ্ছেন? বলবো, জি, যেন অবশ্যই। তোলা হলো, পাখিটা একটা ধরেন সিরিয়ালের দিকে আছে। আচ্ছা, এই সিরিয়ালকে আমাদের এই ইয়াং জেনারেশন ছেলে মেয়ে যারা আছে, তারা ওই সিরিয়ালটা দেখছে মনে হয়, আমি দেখিনি, আমি শুনেছি, ইদানিং শুনলাম, কাগজও দেখলাম, এই পাখির জন্য একটি মেয়ে আত্মহত্যা করেছে, জি। তার স্বামী স্ত্রীকে দিতে পারে নাই। রেজাউল ভাই একটু সংক্ষেপে বলতে হবে তাহলে আমাদের। এই পাখিটা যে কত পার্সেন্ট আমাদের প্রজন্মের মধ্যে ক্রেজি যারা হয়ে যায়, তারা ফর দ্য টাইমিং আচ্ছা, কেনা করছে, কিন্তু আমাদেরও কিন্তু Percentage-টা খুব কম কম। আর কি। আমাদেরও কিন্তু ববিতা, একসময় ববিতার ড্রেসটা হতো, আমাদের যে নায়ক শাকিব খানেরও কয়েক বছর আগে তারও ছেলেমেয়েরা তার ড্রেস বাজারে যে কিনেছে। এটা সময়ের একটা পরিবর্তন, এটা মনে থাকবে না। আমাদের কৃষ্টি, হাজার বছরের কৃষ্টি, আমার যে কৃষ্টিটা, লুঙ্গি গামছা, এটা কিন্তু রয়ে গেছে, থাকবে না। ঘরে যতই আমি পড়ি, পাখি পড়ি, ঘরে যে সেই সালোয়ার কামিজ, সেই তাহলে লুঙ্গি, আমাদের সেই দেশের- পায়জামা আমি আমাদের পড়ি, দেশের যে সেই ফতুয়াটা মডেলগুলিকে- আমি ঘরে যে পড়ি, আপনিও পড়েন সেটা। জি, এটার সব- জন্য আমাদের খুব দেশের- চিন্তার কিছু নেই। না। এই ক্ষেত্রে আমি বলবো যে পাখির জন্য যেহেতু তার মনে, মানে তার পছন্দের একটা আর্টিস্টকে সংক্ষেপে, ফলো জি। করতেছে, আমি মনে করি যে এই ক্ষেত্রে আমাদের দেশে যারা আর্টিস্ট আছে তাদেরও কিন্তু অবদান তাদেরও একটু রয়েছে, যে কাজ- তাদের জি, জি। মডেলটা আমরা এইভাবে আত্মহত্যা করবো বা ফুটিয়ে এই তুলতে ধরনের পারি এইভাবে। যাতে। জি, ধন্যবাদ মোহাম্মদ আলী এবং রেজাউল ইসলাম, আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ, আপনারা এসেছেন, আমাদেরকে সময় দিয়েছেন। ধন্যবাদ, ধন্যবাদ। থ্যাংক ইউ।
আজ আলোচনা এখানে শেষ করছি। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।